দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আজকে মূলত আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। আমাদের এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমি দেলোয়ার হোসেন আর আমি কাজল হায়দার। দেলোয়ার ভাই, আপনি জানেন এই সমস্যাটা মধ্যপ্রাচ্যের সংকট, এটা 1948 সাল থেকে ইসরায়েল যখন ফিলিস্তিন দখল করে ফেললো, দখল করার পর থেকে আগ্রাসনটা চালু করলো মূলত তখন থেকে আপনার ফিলিস্তিনিরা বিভিন্ন দেশে, পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে পড়ে। এখন আমরা একটা বারবার প্রশ্ন রাখি যে মুসলিম কান্ট্রিগুলা কেন শক্ত অবস্থান নিতে পারছেন না এই হামলাকারীদের বিরুদ্ধে, এই দখলদারদের বিরুদ্ধে। এটা নিয়ে আপনি যদি আমাদের দর্শকদের বিস্তারিত কিছু বলতেন। না, এটা হচ্ছে কি, আপনি খেয়াল করবেন যে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের আশেপাশে যে দেশগুলি আছে, যেমন জর্ডান, লেবানন, আরব আমিরাত, সুদান, কুয়েত, ইরাক, মিশর, এই সমস্ত দেশগুলো এগুলো মনে করেন যে এদের নিজস্ব কিছু সমস্যার বিষয় আছে, একই সঙ্গে তাদের যে নীতিগত যে অবস্থানের ক্ষেত্রগুলি এগুলি কখনো কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আপনি খেয়াল করেন যে মিশর কিন্তু একসময় হামাসের সাথে এই ইসরায়েলিদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং মধ্যস্থতা কিন্তু করছিল। তো ওই সময় মুরসি ছিলেন হচ্ছে মিশরের প্রেসিডেন্ট, এবং মুরসি কিন্তু ওই যে মিশরের একটা সংগঠন আছে মুসলিম ব্রাদারহুড, হামাস কিন্তু মুসলিম ব্রাদারহুডেরই একটা মানে কানেক্টেড একটা ঘনিষ্ঠ সম্পর্ক। পরে যে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল সেটা হলো মুরসিকে ক্ষমতাচ্যুত করে আল সিসি আবুল ফাত্তাহ 2013 সালে। তো এইটা যখন হয়েছে তখন থেকে আসলে মিশরের ভূমিকাটা স্বাভাবিক একটা ব্যাপার হচ্ছে, মুরসিকে করছে। সুতরাং মুরসি যেভাবে বিষয়টাকে হামাসের বিষয়টাকে সাপোর্টটা করে ওইটা তো আর করতেছে না। আবার একই সঙ্গে আপনি দেখেন, খেয়াল করেন জর্ডানের যে বিষয়গুলি ছিল, যে ইয়াসির আরাফাতের যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, মানে এরা জর্ডানে আশ্রয় নিত, তখন একটা যে বিষয়টা ছিল চুক্তি হয়েছিল ইসরায়েলের সাথে 1994 সালে, এবং এই জর্ডানের সাথে যখন ইসরায়েলের একটা শান্তি চুক্তি ইয়েটা হয়ে যায় তখন মনে করেন যে জর্ডান আর ওই শান্তি চুক্তি করার পরে ঠিক ইসরায়েলের বিরুদ্ধে ওরকম স্ট্রং কোন জায়গায় তাদের পক্ষে যাওয়াটা না, এটা পসিবল হয় না, যেহেতু চুক্তিটা করে ফেলছে তারা। লেবাননের বিষয়টা দেখেন যে লেবানন এক সময় ছিল যেটাকে বলা হতো যে মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। এখন লেবাননের নিজস্ব সংকট ছিল যে অনেক জঙ্গি গোষ্ঠী তারা চাইতো লেবাননটাকে দখল করতে নেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় এর মধ্যে আছে যে যে সমস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিত লেবাননে, লেবানন তাদেরকে আশ্রয় দিত কিন্তু তাদেরকে ঠিক নাগরিকত্ব দিত না, এবং তারা চাইতো কি যে ঠিক আছে থাক, তারা আবার ফেরত যাক। এই যে বিষয়গুলি আছে শরণার্থী হিসেবে তারা সেখানে। আর আপনি অন্য একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ধনী দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এবং আরব আমিরাতের বিষয়টা কি হচ্ছে যে আরব আমিরাত 2020 সালে যখন ট্রাম্প প্রথম মেয়াদে ছিল সেই সময় একটা চুক্তি করছে, আব্রাহাম অ্যাকর্ডের একটা চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ফেলছে। তো যখন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ফেলে তখন আসলে সরাসরি সেইটার বিরুদ্ধে ভূমিকা রাখাটা খুবই কঠিন একটা অবস্থা। কুয়েতের ক্ষেত্রেও মনে করেন যে কুয়েতের ক্ষেত্রে বিষয়টা ছিল কি, যখন মনে করেন সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নিল যে কুয়েত দখল করবে, অনেকেই এটার মধ্যে মনে করছে যে ওই ইয়াসির আরাফাতের একটা ইঙ্গিত আছে। তো এই ইঙ্গিত থাকার কারণে মানে দেখা যাচ্ছে যে ইয়াসির আরাফাতের সাথে কুয়েতের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আমরা যদি ধরে দেন ইরাকে যখন সাদ্দাম হোসেন মারা গেলেন, হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় কিন্তু ওদেরকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল, চাকরির সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, একটা স্ট্রং সাপোর্ট সাদ্দাম সাহেব দিয়েছেন। কিন্তু 2003 সালে সাদ্দামের পতনের পর ফিলিস্তিনের দমন পীড়ন নীতি ওদের উপর থেকে অনেকটা এতিমের মতো হয়ে গেছে, এতিমের মতো হয়ে গেছে। এখন আর এই মূলত এই বিষয়গুলির কারণেই মানে আমরা একটা সারাংশের মতো করতে পারি এরকম যে মানে ফিলিস্তিনি মানে গাজাবাসীদেরকে বা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যে শক্তিগুলি ছিল তারা বিভিন্নভাবে দুর্বল হয়ে গেছে, নিজেদের সমস্যা, নিজেদের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। এই কারণে আসলে অনেকটা অসহায়ত্বের মধ্যে পড়ছে গাজাবাসী বা হামাসেরা। দর্শক, আপনারা বুঝতে পারলেন আসলে মধ্যপ্রাচ্যে যে দেশগুলা তাদের নিজেদেরই অভ্যন্তরীণ প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে মূলত তারা পরিপূর্ণভাবে সমর্থন দিতে পারতেছে না ফিলিস্তিনকে। তো দেলা ভাই, সম্ভবত আমাদের দর্শকরা এতক্ষণে মোটামুটি একটা সারাংশ পেয়ে গেছে আজকে আলোচনা। আপনি তাহলে বিদায়টা নিয়ে নেন। জি,
ধন্যবাদ দর্শকদের। তবে আমার কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে ফিলিস্তিনের প্রতি আমাদের সবার একটা নৈতিক সমর্থনের জায়গা আছে, সেটাকে আরও শক্তিশালী করতে হবে, সেই আশাবাদ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।